এদিকে রিমন রুম থেকে বের হয় বাইরে যাওয়ার জন্য। রিমি দেখে রিমন বাসা থেকে বের হচ্ছে। রিমিও রিমনের পেছন পেছন বের হয়। রিমনের মন খারাপ থাকলে সে বাসা থেকে বের হয়ে তার বাসার একটু দূরে একটা নদী আছে। নদীর ধারে একটা বড় নিম গাছ আছে। সে নিম গাছের নিচে গিয়ে বসে থাকে। আজকেও সে ওই নিম গাছের নিচে গিয়ে বসে আছে। বাসা থেকে বের হয়ে রিমি পেছন পেছন গিয়ে দেখে রিমন ওই নিম গাছের নিচে চুপচাপ বসে আছে। রিমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। বুঝতে পারে রিমনের মন খারাপ, তাই আর কিছু না বলে সে চলে যেতে নাই। ঠিক তখনই একটা মেয়ে এসে রিমনের পাশে এসে দাঁড়ায় ছুটতে ছুটতে আর হাঁপাতে থাকে। রিমি এটা দেখে দাঁড়িয়ে যায়। মেয়েটা রিমনের হাত ধরে কাঁদতে লাগে। রিমন কিছু বুঝে উঠতে পারে না, সে মেয়েটাকে চেনেও না। তারপর মেয়েটা রিমনের কাছে সাহায্য চায়। রিমন বলে, কি হয়েছে আপনার? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? মেয়েটা বলে, কিছু ছেলে আমাকে তাড়া করছে, আপনি ওদের থেকে আমাকে বাঁচান। রিমন কিছু বুঝতে পারে না কি করবে সে। দূর থেকে রিমি ওদের কোনো কথাই শুনতে পায় না। সে মনে মনে ভাবছে মেয়েটা হয়তো রিমনের পরিচিত। এর মধ্যে সে ছেলেগুলো এসে রিমন আর সে মেয়েটার সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো রিমনকে বলে, এই ছেলে, ওই মেয়েকে আমাদের কাছে দিয়ে দাও, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দিব। রিমন বলে, কেন, কি করবে ওকে নিয়ে? তোমরা এত খারাপ কেন যে দিনে দুপুরে একটা মেয়ের পেছনে লাগছো, ইফটিজিং করছো? রিমন তাদের ভয় দেখানোর জন্য পকেট থেকে ফোনটা বের করে কানে ধরে। তাদের বোঝাতে চায় সে পুলিশকে ফোন করেছে। এটা দেখে ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। তখন মেয়েটা খুশিতে আচমকা রিমনকে জড়িয়ে ধরে। দূর থেকে রিমি এটা দেখে ফোনে ভিডিও করে। আগামাথা কিছু না জেনেই রিমি ভিডিও করে চলে যায়। এদিকে রিমনকে জড়িয়ে ধরতে দেখে রিমন একটু অস্বস্তি বোধ করে। মেয়েটাকে ছিটকে সরিয়ে দেয়, বলে, আপনি এখন আসতে পারেন, বিপদমুক্ত, তারা চলে গেছে। মেয়েটা রিমনকে সরি বলে আর ধন্যবাদ জানিয়ে চলে যায়। রিমি বাসায় গিয়ে সবাইকে ডেকে ভিডিওটা দেখায় আর রিমনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বানিয়ে বানিয়ে বলে রিমন নাকি মেয়েটার সাথে খারাপ কিছু করছিল। এটা দেখে রিমনের ভাই আর রিমনের আব্বু অনেক রেগে যায়। জানি না রিমন বাসায় আসলে তার ওপর দিয়ে আজকে কি যাবে। রিমনের আব্বু আর রিমনের ভাই সবাই বসে আছে রিমনের অপেক্ষায়। কিছুক্ষণ বাদে রিমন বাসায় ঢোকে। বাসায় ঢুকতেই যখন সে রুমের দিকে যাবে তখন তার বাবা তাকে ডাক দেয়, রিমন, সকাল সকাল কোথায় গিয়েছিলে? আব্বু, একটু নদীর পাড়ে গিয়েছিলাম। কি করছিলে তুমি সেখানে? বসেছিলাম। বসেছিলে নাকি মেয়েদেরকে নিয়ে নষ্টামি করছিলে? বাবার মুখে এমন কথা শুনে রিমন জিজ্ঞাসা দৃষ্টিতে বাবার দিকে তাকায়। হঠাৎ করে তার বড় ভাই এসে তাকে একটা চড় বসিয়ে দেয় আর বলে, তোকে কি মানুষ করেছি এই দিন দেখার জন্য? লেখাপড়া শিখিয়েছি এই শিক্ষা দিয়ে? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না তুই? কিভাবে করতে পারলি তুই এটা? রিমন তার বড় ভাইয়ের কথা শুনে কিছু বুঝতে না পেরে বলে, আমি কি করেছি? তোমরা এসব কথা বলছো কেন? কি করেছিস জানিস না তুই? তুই নদীর পাড়ে একটা মেয়েকে নিয়ে জড়াজড়ি করিস নাই? রিমন ভাবছে সে যে মেয়েটাকে সাহায্য করেছে হয়তো সেই মেয়েটার কথা বলছে, কিন্তু এই খবরটা বাসায় আসলো কিভাবে? এর মধ্যে রিমনের ভাই রিমির কাছ থেকে ফোনটা নিয়ে ভিডিওটা দেখায় রিমনকে। রিমন তখন বলে, ভাই, আসলে বিষয়টা এমন না, কথাটা শোনো, আমি এমন কিছু করিনি। সে পুরো কথাটা বলার আগেই তার আব্বু এসে তাকে মারতে লাগে, সাথে তার বড় ভাইও তাকে মারে। রিমনের আম্মু আর ভাবি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ বাধা দিতে আসছে না। অন্যদিকে রিমি একপাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। রিমনকে এত মারছে যে তার গাল মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, সে উঠে দাঁড়াতে পারছে না। তখন রিমনের আব্বু বলে, তুই এখনই এই বাসা থেকে বের হয়ে যাবি, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই।
আজ থেকে আমার একটা ছেলে, সেটা হলো রাজীব। আমার আর কোনো ছেলে নাই। যে নিজের বাবা মায়ের মান সম্মানের কথা ভাবে না, সে ছেলে আমার হতে পারে না। এখনই বাসা থেকে বের হয়ে যা। রাজীব, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দে। ওর মুখ আমি আর এই বাসাতে দেখতে চাই না। রাজীব রিমনের কলার ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। রিমন কোনোরকম উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া, বিশ্বাস করো, সত্যি আমি এমন কিছু করি নাই। আমার কথাটা একবার শোনো, সত্যি আমি এমন কিছু করি নাই। রিমন পুরো কথা বলার আগেই বাসার দরজা আটকে দেয়। রিমন মাটিতে বসে কাঁদতে থাকে। সে চিৎকার করে শুধু বলছে, আম্মু, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আব্বুকে একটু বোঝাও। ভাইয়া, আমি এমন কিছু করি নাই। আমাকে বের করে দিয়েছো, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তোমরা ছাড়া আমার কি আছে? এই কথাগুলো বলতে থাকে আর কান্না করতে থাকে। সে বুঝতে পারে যে এই বাসাতে আর তার জায়গা হবে না। তাই সে বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ভাবে সে কোথায় যাবে এখন। তার পরিবার ছাড়া যে আর কেউ নাই। কি করবে সে এখন? নিয়তি তার সাথে এমন ব্যবহার করে। আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছে, নাকি আগে থেকেই তার ভাগ্য এত খারাপ? চোখের জল মুছতে মুছতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সে কোথায় যাবে, কি করবে, কিছু ভেবে পাচ্ছে না। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। এসে পৌঁছায় গাবতলী বাস কাউন্টারের সামনে। কাউন্টারে বসে নীরবে চোখের জল ফেলতে থাকে। কি করবে সে? কোথায় যাবে? এই শহরে যে তার কেউ আপন নয়। অন্যদিকে রিমনের আম্মু রুমে গিয়ে কান্না করতে থাকে, কারণ আরিফ চৌধুরীর মুখের ওপর কথা বলার সাহস তার নাই। সে যদি 1000 বার বলতো, তাও রিমনকে বাসায় রাখতে পারতো না। এদিকে রিমি রুমে গিয়ে সাউন্ড বক্সে ডিজে গান লাগিয়ে নাচতে লাগে। সে অনেক খুশি। সে প্রতিশোধ নিতে পেরেছে, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে তার একটা ছোট প্রতিশোধের জন্য একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল। রিমন বাস কাউন্টারে বসে কান্না করছে। তখন একটা ব্যক্তি রিমনের পাশে এসে বসে, বলে, এই ছেলে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? রিমন মাথা উঁচু করে লোকটার দিকে তাকায়। আঙ্কেল, কিছু হয় নাই, এমনি কিছু হয় নাই। কিছু হয় নাই তো কেউ এমনি কান্না করে নাকি? কিছু হয় নাই আঙ্কেল, আপনি একটা হেল্প করতে পারবেন আমাকে? কি হেল্প লাগবে বলো। আমাকে চট্টগ্রামের একটা টিকিট কেটে দিবেন? আমার কাছে একটা টাকাও নাই। কিন্তু তোমার বাসা কোথায় বাবা? আর তুমি চট্টগ্রাম কেন যাবে? এরপর রিমন সব ঘটনা খুলে বলে তাকে, তার সাথে কি কি হয়েছে। কথাগুলো শুনে লোকটা রিমনকে সান্ত্বনা দেয়। চট্টগ্রাম কে আছে তোমার? কার কাছে যাবে তুমি? রিমন বলে, কেউ নাই, তবে এই শহর ছেড়ে চলে যেতে চাই আমি। দেখি চট্টগ্রাম গিয়ে কোনো একটা কাজ করে নিজের পেট চালিয়ে নিব। তখন লোকটা বলে, তোমার চট্টগ্রাম যেতে হবে না, তুমি আমার সাথে আমার বাসায় চলো। রিমন বলে, না, আমি আপনার বাসায় যাব কেন? আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনার বাসায় কেন নিয়ে যাবেন আমাকে? চিনি না তো কি হয়েছে? আমার কোনো ছেলে নাই। তুমি আজ থেকে আমার ছেলে হয়ে থাকবে আমার বাসায়।